সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নওয়াবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ডেটা টাইপ নিয়ে। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডেটা টাইপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে কোনো প্রোগ্রামিং এই ইনপুট হিসেবে যে সকল ডেটা প্রদান করতে হয়, প্রোগ্রাম তৈরির পূর্বেই কোন ধরনের ডেটা নিয়ে এই প্রোগ্রামটি কাজ করবে সেই ধরনের ডেটা টাইপটি আসলে আগে থেকেই নির্বাচন করে দিতে হয়। সেই জন্য ডেটা টাইপ প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি পরীক্ষার সময়ও ডেটা টাইপ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। তো আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা ডেটা টাইপ কি তা বর্ণনা করতে পারবে, ডেটা টাইপের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, প্রোগ্রামে ডেটা টাইপ ব্যবহারের পদ্ধতি বর্ণনা করতে পারবে। ডেটা টাইপ সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল ঘোষণার জন্য ডেটার মান অনুযায়ী প্রয়োজন হয় উপযুক্ত ডেটা টাইপের। আমরা বলেছিলাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সাধারণত মেমোরি অ্যাড্রেস ব্যবহার করে কোনো কাজ করা হয় না। এক্ষেত্রে কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিছু ভেরিয়েবল। ভেরিয়েবল কি সেটা আমরা আগামী ক্লাসেই কথা বলবো। তো এই ভেরিয়েবলে কোন ধরনের ডেটা থাকবে সেটা তাকে আগে থেকে নির্বাচন করে দিতে হবে, কারণ ভেরিয়েবল এমনই একটা জিনিস যাতে কিছু ডেটা রেখে দেওয়া হয় এবং সে সেই ডেটাটিকে ধারণ করে, কিন্তু ভেরিয়েবলটি কোন ধরনের ডেটা ধারণ করবে সেই টাইপটা তাকে আগে বলেই দিতে হবে। সি প্রোগ্রামে অনেক ধরনের ডেটা নিয়ে কাজ করা যায়। বিভিন্ন টাইপের ডেটা মেমোরিতে আবার বিভিন্ন বাইটের জায়গা দখল করে থাকে, অর্থাৎ এক এক ধরনের ডেটা টাইপ কম্পিউটারের মেমোরিতে এক এক ধরনের জায়গা তারা দখল করে নেয়। ডেটার ধরন এবং মেমোরি পরিসর সংরক্ষণের ভিত্তিতেই সি প্রোগ্রামিং এ ব্যবহৃত ডেটাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে, যার একটি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, দ্বিতীয়টি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ, তৃতীয়টি হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ এবং চতুর্থটি হচ্ছে ডাবল ডেটা টাইপ। সি প্রোগ্রামে ব্যবহৃত ডেটাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে: ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার এবং ডাবল। এই যে চারটি ডেটা টাইপ, এদেরকে আবার বলা হয় বেসিক বা বিল্ট ইন ডেটা টাইপ। এছাড়াও কিন্তু আরো কিছু ডেটা টাইপ রয়েছে, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ, বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে। তবে এই চারটি ডেটা টাইপকে বলা হচ্ছে বেসিক বা বিল্ট ইন ডেটা টাইপ। আবার প্রয়োজনে তৈরি করে নেওয়া যায় নিজস্ব কিছু ডেটা টাইপ। এরূপ ডেটা টাইপকে কি বলা হয়? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বা কাস্টমাইজড ডেটা টাইপ বলা হয়ে থাকে। সি প্রোগ্রামিং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার এই যে বিল্ট ইন ও কাস্টমাইজড ডেটা টাইপের শ্রেণীবিন্যাসটাকে যদি আমরা একটু দেখতে চাই, তাহলে ডেটা টাইপকে আমরা বলেছি প্রধানত চারটি ভাগে ভাগ করা আছে, যার একটি বলেছে মৌলিক ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ এবং ফাঁকা ডেটা টাইপ। এটা আমরা বলেছিলাম বিল্ট ইন ও কাস্টমাইজ ডেটা টাইপের শ্রেণীবিন্যাস। এখানে বিল্ট ইন বা সেটা মৌলিক ডেটা টাইপ, কাস্টমাইজ ডেটা টাইপ হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ বা ফাঁকা ডেটা টাইপ। এগুলি সবই হচ্ছে আসলে কাস্টমাইজ ডেটা টাইপ। এই যে মৌলিক ডেটা টাইপ আমরা একটু আগে বললাম, মৌলিক ডেটা টাইপ আবার চার প্রকার। কি? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ সংখ্যা, ক্যারেক্টার বা অক্ষর বা অ্যালফাবেট, আর হচ্ছে ডাবল বা দ্বিগুণ ডেটা টাইপ। এইটি হচ্ছে মৌলিক ডেটা টাইপের শ্রেণীবিভাগ। এখানে এই যে ইন্টিজার ডেটা টাইপ, এটাকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে: সিং টাইপ, আনসিং টাইপ, শর্ট ইন্টি টাইপ, লং ইন্টি টাইপ। এগুলো সবই আসলে ইন্টিজার ডেটা টাইপ। এই ইন্টিজার ডেটা টাইপের মধ্যে আমরা বলেছি সিং, আনসিং, শর্ট, লং সবই কি ইন্টিজার। ফ্লোটিং পয়েন্টকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ফ্লট, ডাবল, লং ডাবল। প্রত্যেকটার আসলে বৈশিষ্ট্য কি সেটা আমরা একটু পরে আলোচনা করব। ক্যারেক্টার ডেটা টাইপ দুই ধরনের আছে, একটা হচ্ছে সিং ক্যারেক্টার আর একটা হচ্ছে
আনসিং ক্যারেক্টার। ডাবল ডেটা টাইপ তিন ধরনের, ডাবল, শর্ট ডাবল, লং ডাবল। আসলে ইন্টিজার ডেটা টাইপ যে চার ধরনের, বা ফ্লোটিং পয়েন্ট আমাদের তিন ধরনের, ক্যারেক্টার যে দুই ধরনের, বা ডাবল যে তিন ধরনের, এই যে ধরনগুলোর বৈশিষ্ট্য বা গুণাবলী কি সেটি আমরা একটু পরে আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ডেটা টাইপ। সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে পূর্ণ সংখ্যা যেমন 20 বা এখানে বলা আছে -467 বা 890 পূর্ণ সংখ্যা, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, ইত্যাদি নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে মূলত ইন্টিজার টাইপ ভেরিয়েবল। অর্থাৎ প্রোগ্রামিং এ যখন আমরা কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমাদেরকে কি ব্যবহার করতে হয়? পূর্ণ সংখ্যার ভেরিয়েবল বা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এই ইন্টিজার টাইপ ভেরিয়েবল ঘোষণা করার আগেই আমাদেরকে কি করতে হবে? তার টাইপটা বলে দিতে হবে, ইন্টি কিওয়ার্ড। অর্থাৎ কোন একটি ভেরিয়েবলের শুরুতে যদি ইন্টি কিওয়ার্ড এটি লিখে দেওয়া হয় তাহলে ওই ভেরিয়েবলটির টাইপ কি হয়ে যাবে? ইন্টি বা ইন্টিজার। এই ইন্টিজার টাইপ ভেরিয়েবলের কিওয়ার্ড হচ্ছে ইন্টি। বলছে যে কোনো একটা ভেরিয়েবল ঘোষণার আগেই আমাদেরকে কি করতে হবে? সেই ভেরিয়েবলটির ডেটা টাইপ নির্বাচন করে দিতে হবে। তো এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাইলে সেই ভেরিয়েবলের আগে কি করতে হবে? ইন্ট এই শব্দটি লিখে দিতে হবে। এই শব্দটি লিখে দিলেই ওই ভেরিয়েবলটির টাইপ কি হয়ে যাবে? ইন্টিজার টাইপের হয়ে যাবে। সাধারণত এই যে প্রতিটি ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার সংরক্ষণ করে 2 বাইট জায়গা। অর্থাৎ করে একটি ভেরিয়েবলের টাইপ যদি ইন্টিজার বলে দেওয়া হয় তাহলে কম্পিউটারের মেমোরিতে সেই ভেরিয়েবলটির জন্য 2 বাইট, তার মানে 8 বিটে 1 বাইট, দ্যাট মিন্স 16 বিট জায়গা সে মেমোরিতে দখল করে নেয়। অর্থাৎ আমি যে ভেরিয়েবলটি ব্যবহার করব সেই ভেরিয়েবলটিকে যখনই আমি ইন্টি টাইপ বলে দেব তখন কি হবে? সেই ভেরিয়েবলটি মেমোরিতে 2 বাইট জায়গা দখল করবে। অর্থাৎ ওই ভেরিয়েবলটিতে 2 বাইট ডেটা রাখা যাবে। অর্থাৎ প্রোগ্রামে ইন্টি ভ্যালু, অর্থাৎ ইন্টির পরে একটি স্পেস দিয়ে যদি ভ্যালু লেখা হয়, এই স্টেটমেন্টের মাধ্যমে ভ্যালু একটি ভেরিয়েবল, ভ্যালু নামে ইন্টিজার টাইপের কোন একটি ভেরিয়েবল তৈরি হয়ে যাবে। তখন সেই ভেরিয়েবলটি কি করবে? কম্পাইলার প্রোগ্রাম নির্বাহকালে মেমোরিতে ওই ভ্যালু নামক ভেরিয়েবলের জন্য 2 বাইট জায়গা বরাদ্দ করবে। ইন্টিজার ডেটার ব্যাপ্তির ভিত্তিতে এই যে ইন্টিজার ডেটা টাইপকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, যার একটি হচ্ছে কি বলেছি ইন্টিজার ইন্টি, আরেকটি শর্ট ইন্টি, আরেকটি হচ্ছে লং ইন্টি। ইন্টি যদি শুধু ইন্টি লেখা হয়ে থাকে ইন্টি, তাহলে সেটি কি করবে? মেমোরিতে 2 বাইট জায়গা সে বরাদ্দ করবে। ইন্টি যদি ইন্টি এ বি সি লেখা হয় তাহলে এ বি সি এর জন্য 2 বাইট করে জায়গা বরাদ্দ করবে। যদি শর্ট ইন্টি লেখা হয় তাহলে শর্ট ইন্টির ক্ষেত্রেও কিন্তু সে 2 বাইট করে জায়গা বরাদ্দ করবে। কিন্তু যদি লং ইন্টি লেখা হয় তাহলে তখনই মেমোরিতে সে 4 বাইট জায়গা দখল করবে। অর্থাৎ আমি যখন প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করব, যদি ডেটার ব্যাপ্তি বেশি হয়, ডেটা আমরা ইন্টিজার টাইপেরই ডেটা নিয়ে কাজ করব, কিন্তু শুধু ইন্টি লিখলে যে 2 বাইট জায়গা নেবে এই 2 বাইটে হয়তো আমার কাজ হবে না। তখন আমরা কি করব? লং ইন্টি টাইপ লিখলে তখন সে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে নেবে। অর্থাৎ আমার ডেটার ব্যাপ্তি যদি বেশি থাকে এবং সেটি ইন্টিজার, তো তখন আমরা কি করব? লং ইন্টি টাইপ নেব। প্রতিটি ভাগকে আবার সিং, অর্থাৎ সিং ইন্টিজার, আনসিং ইন্টিজার এভাবে ভাগ করা হয়েছে। ভেরিয়েবল ঘোষণা করার সময় সিং ঘোষণা না করলেও সে নিজেই কিন্তু সিং ইন্টিজার হয়ে থাকে, বাট আনসিং ইন্টিজার হতে গেলে তখন আমাদেরকে আনসিং লিখতে হয়। ইন্টিজার ডেটা টাইপের জন্য সিনট্যাক্স হচ্ছে ইন্টি, তারপর একটা স্পেস দিয়ে ভেরিয়েবল নেম। যেমন এখানে ইন্টি num1 num2 num3, এখানে num1 num2 num3 এগুলো কি? ভেরিয়েবল নেম, আর ইন্টি কি? তার টাইপ। যেমন ইন্টি num1 num2 num3 এইভাবে যদি লেখা হয়, কিংবা শর্ট ইন্টি num1 num2 num3, অর্থাৎ যদি শর্ট ইন্টি আমরা নিতে চাই তাহলে
যদি আমরা লং ইন্টি নিতে চাই তাহলে লং ইন্টির নাম 1 নাম 2 নাম 3, অর্থাৎ ইন্টিজার টাইপের ভেরিয়েবল হলে শুধু ইন্টি, শর্ট ইন্টি হলে শর্ট ইন্টি, লং ইন্টি হলে লং ইন্টি। তো আসলে ইন্টিজার এবং শর্ট ইন্টিজার একই ধরনের বিহেভ করে, কারণ আমরা বলেছি যে ইন্টিজারও 2 বাইট জায়গা দখল করে, শর্ট ইন্টিও 2 বাইট জায়গা দখল করে। কেবলমাত্র লং ইন্টি দেওয়া হলেই তখন কি হয়, সেটি 4 বাইট জায়গা নিয়ে থাকে। এবার আমরা দেখব হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ সংখ্যা ডেটা টাইপ। সি প্রোগ্রামিং এ রিয়েল বা ভগ্নাংশ কোন সংখ্যা, যেমন এখানে 20.34 বা -46.87 -89.70 এই ধরনের কোন ভগ্নাংশ বা রিয়েল সংখ্যা বিশিষ্ট ডেটা নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ফ্লোট টাইপ ভেরিয়েবল। ফ্লোট টাইপ ভেরিয়েবল ঘোষণা করার জন্য কি করতে হবে, আমাদেরকে ফ্লোট এই কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে, FLOAT ফ্লোট এই কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে কখন, ফ্লোট টাইপের কোনো ভেরিয়েবল ঘোষণা করতে চাইলে। একটু আগে যেমন দেখলাম ইন্টিজার টাইপের ভেরিয়েবল ঘোষণা করতে চাইলে আমাদের ভেরিয়েবলটির নামের আগে ইন্ট ইন্টি শব্দটি ব্যবহার করতে হবে, ঠিক তেমনি এখানে ফ্লোট টাইপের কোনো ভেরিয়েবল ঘোষণা করতে চাইলে সেই ভেরিয়েবলটির আগে FLOAT এই ফ্লোট শব্দটি লিখতে হবে। প্রতিটি ফ্লোট টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার 4 বাইট বা 432 বিট জায়গা দখল করে। অর্থাৎ প্রোগ্রামে ফ্লোট ভ্যালু কি একটা ভেরিয়েবল নেম, ফ্লোট ভ্যালু স্টেটমেন্টের মাধ্যমে ভ্যালু নামে ফ্লোট টাইপের কোনো ভেরিয়েবল ঘোষণা করলে সেটি কি করবে, কম্পাইলারটি প্রোগ্রাম নির্বাহকালে ওই ভ্যালুর নামে 4 বাইট বা 32 বিট জায়গা বরাদ্দ করবে। ফ্লোট পয়েন্ট ডেটার ব্যাপ্তির ভিত্তিতে সি প্রোগ্রামিং এ এই ফ্লোটিং পয়েন্টকে আবার 3 ভাবে ঘোষণা করা যেতে পারে, যার একটি হচ্ছে ফ্লোট, দ্বিতীয়টি হচ্ছে ডাবল, তৃতীয়টি হচ্ছে লং ডাবল। যদি ফ্লোট টাইপে কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় তাহলে সেটি কি করবে, কম্পাইলার মেমোরিতে তার জন্য 4 বাইট জায়গা বরাদ্দ করবে। ডাবল টাইপে যদি কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় তাহলে সেটার জন্য মেমোরিতে 8 বাইট জায়গা বরাদ্দ করবে। আর যদি লং ডাবল টাইপে কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় তাহলে মেমোরিতে তার জন্য 10 বাইট জায়গা দখল করবে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে কিন্তু সাধারণত প্রশ্ন আসে যে লং ডাবল টাইপ কয় বাইট জায়গা বরাদ্দ করে, কিংবা ডাবল টাইপ কয় বাইট, কিংবা ফ্লোট টাইপ কয় বাইট, এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন আসে। আর প্রোগ্রাম করতে গেলে তো অবশ্যই আমাদেরকে, যখন তুমি প্রফেশনাল প্রোগ্রামার হিসেবে কাজ করবে তখন এগুলো তো অবশ্যই গুরুত্ব বহন করবে। ফ্লোট ডেটা টাইপের জন্য সিনট্যাক্স হচ্ছে কি, আমরা বলেছি ফ্লোট তারপর একটা স্পেস দিয়ে ভেরিয়েবল নেম, যেমন ফ্লোট ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3, ঠিক তেমনি ডাবল ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3, ঠিক তেমনি আবার কি লং ডাবল ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3। তো আমরা যেটা বললাম যে ফ্লোট ভেরিয়েবল ঘোষণা করলে কম্পাইলার তার জন্য মেমোরিতে 4 বাইট জায়গা দখল করবে, যখন ডাবল ঘোষণা করা হবে তখন 8 বাইট জায়গা দখল করবে, আর যখন লং ডাবল বলা হবে তখন কত 10 বাইট জায়গা দখল করবে। এখন আমরা দেখব হচ্ছে ক্যারেক্টার বা অক্ষরমালা ডেটা টাইপ। সি প্রোগ্রামিং এ চিহ্ন বিভিন্ন গাণিতিক অঙ্ক, বর্ণ, সংখ্যা বা যে কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয় ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল। মূলত ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ঘোষণার জন্য ব্যবহার করা হয় CHAR এই কিওয়ার্ডটি। ক্যারেক্টার টাইপের জন্য ব্যবহার করা হয় CHAR এই কিওয়ার্ডটি। বলা হচ্ছে যে প্রতিটি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার 1 বাইট জায়গা দখল করে, অর্থাৎ একটি ক্যারেক্টার ভেরিয়েবলের জন্য 1 বাইট বা 8 বিট জায়গা দখল করে থাকে। অর্থাৎ প্রোগ্রামে ক্যারেক্টার ভ্যালু এই স্টেটমেন্টের মাধ্যমে ভ্যালু নামে কোনো ভেরিয়েবল ঘোষণা করা হলে কম্পাইলার প্রোগ্রাম নির্বাহকালে মেমোরিতে ভ্যালু নামে 1 বাইট জায়গা বরাদ্দ করবে। ক্যারেক্টার টাইপ ডেটা প্রকাশ করা হয় 3 ভাবে, যেমন ক্যারেক্টার CHAR, তারপর হচ্ছে সিং ক্যারেক্টার, এরপর হচ্ছে আনসিং ক্যারেক্টার। তো আসলে ক্যারেক্টার টাইপে ভেরিয়েবল ঘোষণার জন্য যেমন মেমোরিতে 1 বাইট জায়গা বরাদ্দ হয়, সিং ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা দখল হয়,
এবং আনসিন ক্যারেক্টারের জন্য কিন্তু আসলে 1 বাইট জায়গায় বরাদ্দ থাকে। ক্যারেক্টার ডেটা টাইপের সিনট্যাক্স হচ্ছে CHAR তারপর একটা স্পেস দিয়ে ভেরিয়েবল নেম। যেমন এখানে CHAR ভ্যালু, এখানে ভ্যালু একটি ভেরিয়েবল, তার টাইপ কি ক্যারেক্টার, বা লেখা হচ্ছে ধরে সিং ক্যারেক্টার SINGT সিং CHAR সিং ক্যারেক্টার, দুইটা কিন্তু আলাদা, এই দুটো কিন্তু আবার একসাথে হবে না। তারপর একটা স্পেস দিয়ে ভেরিয়েবল নেম, সিং ক্যারেক্টার ভেরিয়েবল, তারপর হচ্ছে আনসিং ক্যারেক্টার, সো আনসিং ক্যারেক্টার লিখে ভ্যালু। তো এইভাবে আমাদের ক্যারেক্টার ভেরিয়েবলটাকে টাইপ নির্বাচন করে দিতে হবে। ডাবল বা দ্বিগুণ ডেটা টাইপ। সি প্রোগ্রামিং এ ফ্লোট টাইপ ভেরিয়েবলের মতো রিয়েল বা ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যা, যেমন এখানে 20.78 বা -857.5 কিংবা 990.7 ইত্যাদি, এই ধরনের সংখ্যা নিয়ে কাজ করার জন্য ঘোষণা করা হয় ডাবল ডেটা টাইপ। ফ্লোট ডেটা টাইপও যেমন এরকম রিয়েল বা ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যা নিয়ে কাজ করা হয়, ডাবল ডেটা টাইপ ঠিক একই কাজে ব্যবহার করা হয়ে থাকে। ডাবল টাইপ ভেরিয়েবল ঘোষণা করার জন্য ব্যবহার করা হয় ডাবল এই কিওয়ার্ডটি। তবে ফ্লোট টাইপ ভেরিয়েবলের চেয়ে ডাবল টাইপ ভেরিয়েবলের ব্যাপ্তি অনেক বেশি হয়ে থাকে। প্রতিটি ডাবল টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার মেমরিতে সংরক্ষণ করে 8 বাইট জায়গা। অর্থাৎ প্রোগ্রামে ডাবল ভ্যালু স্টেটমেন্টের মাধ্যমে ভ্যালু নামে ডাবল টাইপের কোনো ভেরিয়েবল ঘোষণা করলে কম্পাইলার প্রোগ্রাম নির্বাহকালে কি করে, মেমরিতে ভ্যালু নামে 8 বাইট জায়গা বরাদ্দ করে থাকে। ডাবল টাইপ ডেটা প্রকাশ করা হয়ে থাকে মূলত 3 ভাবে, যার একটি হচ্ছে ডাবল, আরেকটি হচ্ছে শর্ট ডাবল এবং একটি হচ্ছে লং ডাবল। এখানে ডাবলের জন্য মেমরিতে জায়গা বরাদ্দ হয়ে থাকে 8 বাইট, শর্ট ডাবলের জন্য মেমরিতে জায়গা বরাদ্দ হয়ে থাকে 4 বাইট এবং লং ডাবলের জন্য মেমরিতে জায়গা বরাদ্দ হয়ে থাকে 10 বাইট। ডাবল ডেটা টাইপের সিনট্যাক্স হলো যে ডাবল তারপর একটা স্পেস দিয়ে ভেরিয়েবলের নেম। যেমন এখানে ডাবল ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3, তেমনি শর্ট ডাবল ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 এবং লং ডাবল ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3। তো এখানে মূলত যদি আমরা ডাবল নামে কোনো ভেরিয়েবল ঘোষণা করতে চাই বা কোনো ভেরিয়েবলের টাইপ ডাবল দিতে চাই, তাহলে ডাবল লিখে একটা স্পেস দেব, দিয়ে ভেরিয়েবলের নাম লিখব। শর্ট ডাবল চাইলে শর্ট ডাবল লিখে একটা স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম, লং ডাবল চাইলে লং ডাবল লিখে একটা স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম। সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল ঘোষণা করার আগেই আমাদেরকে কি করতে হবে, ডেটা টাইপ নির্ধারণ করার জন্য লিখতে হবে সংশ্লিষ্ট সেই ডেটা টাইপটির কিওয়ার্ড। অর্থাৎ যদি আমরা ভেরিয়েবলটি দিয়ে কোনো ইন্টিজার টাইপের ডেটা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইন্টিজার টাইপের কিওয়ার্ড দিতে হবে, কিংবা যদি ভগ্নাংশ বা রিয়েল সংখ্যা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে ফ্লোটিং পয়েন্ট দিতে হবে, কিংবা আমরা যদি ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই তাহলে ক্যারেক্টার CHAR এই শব্দটি লিখতে হবে, আর ডাবল চাইলে তো ডাবল লিখতে হবে। কিওয়ার্ড লেখার পর আমাদেরকে কি করতে হবে, একটি স্পেস দিয়ে তারপর ভেরিয়েবলের নামটি লিখতে হবে। একই টাইপের যদি একাধিক ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে ডেটা টাইপের কিওয়ার্ড লেখার পর সেগুলোকে একই লাইনে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। যেমন এখানে 3টা ভেরিয়েবল A, B এবং C, 3টা ভেরিয়েবল একই টাইপের, কি সেটি ইন্টিজার। ইন্টিজারের পর A, B, C, যদি আরো কিছু লাগতো তাহলে কমা 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 দিয়ে আমরা লিখে যেতে পারতাম। বলা হচ্ছে যে একই টাইপের একাধিক ভেরিয়েবলের ঘোষণার ক্ষেত্রে ডেটা টাইপ কিওয়ার্ডের পর সেগুলোকে একই লাইনে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। আবার তুমি যদি মনে করো একটা এন্ট্রি দিয়ে A, আবার এন্ট্রি দিয়ে B, আবার এন্ট্রি দিয়ে C তুমি লিখতে পারো, কিন্তু এক্ষেত্রে সমস্যা হবে। গত ক্লাসে বলেছিলাম যে প্রোগ্রাম কাজ করে লাইন বাই লাইন। এখন 3টা লাইন তাকে পড়তে গেলে 3 গুণ সময় লাগবে, আর একটা লাইন পড়তে গেলে 1 গুণ সময় লাগবে। কাজে প্রোগ্রামে লাইন যত কম হবে প্রোগ্রাম কিন্তু তত দ্রুত এক্সিকিউট করবে। তাই একই ধরনের ভেরিয়েবল যদি ঘোষণা করতে হয় সেক্ষেত্রে একটি ডেটা টাইপ লিখে একই লাইনে কমা দিয়ে দিয়ে যতগুলো ভেরিয়েবল লাগবে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু একই প্রোগ্রামে যদি ইন্টিজার এবং ফ্লোট 2 ধরনের ভেরিয়েবল দরকার হয় তাহলে কিন্তু ইন্টিজারটা এক লাইনে, ফ্লোটটাকে আরেক লাইনে লিখতে হবে। এইটা কিন্তু আমরা একসাথে লেখা যাবে না। এবং লাইনের শেষে কিন্তু আমাদেরকে অবশ্যই কি সেমিকোলন দিতে হবে, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম
যে সি প্রোগ্রামিং এর এক একটা লাইনকে একটা স্টেটমেন্ট বা রাশিমালা বলা হয়ে থাকে, এবং একটা রাশিমালা যেখানে শেষ হবে সেখানে অবশ্যই তাকে সেমিকোলন দিয়ে দিতে হবে। আর সেমিকোলন দেখেই কিন্তু প্রোগ্রাম বুঝে নেবে যে এখানে আমার একটা স্টেটমেন্ট শেষ। ঘোষণাকৃত ভেরিয়েবলের টাইপ অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে স্টেটমেন্ট ফরম্যাট স্পেসিফায়ার। এটি কিন্তু প্রোগ্রামের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা নিচে এই যে স্ক্যানএফ লেখার পর যে ফার্স্ট ব্র্যাকেট, আমরা কতদিন বলেছিলাম যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট এরকম মুখোমুখি থাকলে তাকে বলা হচ্ছে ফাংশন। এখানে স্ক্যানএফ দুইটা ব্র্যাকেট মুখোমুখি আছে মানে ফাংশন, স্ক্যানএফ ফাংশন। এই ফাংশনের মধ্যে কিছু কথা বলে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে স্ক্যানএফ একটা ইনপুট ফাংশন। সে যে ইনপুটটি নেবে, কোন ধরনের ইনপুট নেবে তার সে ফরম্যাটটা এখানে স্পেসিফাই করে দিতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথমে ডাবল কোটেশনে %d বলে দেওয়া হয়েছে। এই %d এটি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তাই বলা হচ্ছে ভেরিয়েবলের টাইপ অনুযায়ী ব্যবহার করতে হবে আমাদের অবশ্যই স্টেটমেন্ট ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা এখন এই যে ডেটা টাইপের কিওয়ার্ড এবং ফরম্যাট স্পেসিফায়ার এবং কোন ডেটা টাইপে কত বিট ডেটা সংরক্ষণ করে সেই জিনিসগুলো আমরা একটু এক নজরে দেখে নেব। কারণ এমসিকিউ এর উত্তরের ক্ষেত্রে এগুলো যেমন লাগবে ঠিক তেমনি প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ডেটা টাইপ, তার কিওয়ার্ড কি এবং তার ফরম্যাট স্পেসিফায়ার কি, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো প্রথমে যদি আমরা দেখি সিং ক্যারেক্টার ডেটা টাইপ দুই ধরনের বলেছে, একটা সিং ক্যারেক্টার, একটা আনসিং ক্যারেক্টার। বলছিলাম সিং ক্যারেক্টার এবং ক্যারেক্টার একই জিনিস। যদি শুধু ক্যারেক্টার লিখে দেওয়া হয় তাহলে সেটা আলটিমেটলি সিং ক্যারেক্টার হয়ে থাকে। আর আনসিং ক্যারেক্টারের জন্য অবশ্যই আমাদেরকে আনসিং ক্যারেক্টার লিখতে হয়। তো সিং ক্যারেক্টার বা ক্যারেক্টার এটা কি করে, এর কিওয়ার্ড হচ্ছে CHAR। SING স্পেস দিয়ে CHAR লিখলেও সিং ক্যারেক্টার, শুধুমাত্র ক্যারেক্টার এই শব্দটি লিখলে সে ক্যারেক্টার সিং ক্যারেক্টার। কারণ দুইটার ক্যারেক্টারিস্টিক একই, দুইটার বৈশিষ্ট্য হচ্ছে একই। এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c এবং এ মেমোরিতে জায়গা দখল করে 8 বিট মানে 1 বাইট। আনসিং ক্যারেক্টারের ব্যবহৃত কিওয়ার্ড হচ্ছে আনসিং CHAR, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। এও কিন্তু মেমোরিতে আসলে 8 বিট মানে 1 বাইট জায়গা দখল করে থাকে। সিং ইন্টিজার এবং ইন্টিজার একই জিনিস। সিং ইন্টিজারের কিওয়ার্ড হচ্ছে, এখানে সিং ইন্টিজার আমি SIGNED স্পেস দিয়ে ইন্টি লিখতে পারি বা শুধু ইন্টি লিখলেও কিন্তু আসলে সিং ইন্টিজারই বোঝায়। সেক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে ইন্টি এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। সে জায়গা দখল করে 32 বিট, তার মানে কত 4 বাইট, 4 8 32। যদি আনসিং ইন্টিজার, এর কিওয়ার্ড হচ্ছে আনসিং ইন্টি, ফরম্যাট স্পেসিফায়ার %u। এটির ফরম্যাট স্পেসিফায়ার কোথায় লিখতে হবে আমরা হয়তো দেখালাম স্ক্যানএফ ফাংশনের মধ্যে, এছাড়া আরো অনেক জায়গায় ব্যবহার করতে আমরা সেটা দেখব। তো এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %u এবং এই মেমোরিতে জায়গা দখল করে থাকে 32 বিট। শর্ট ইন্টিজার এর কিওয়ার্ড হচ্ছে শর্ট ইন্টি, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, মেমোরিতে জায়গা দখল করে 16 বিট। লং ইন্টিজার কিওয়ার্ড হচ্ছে লং ইন্টি, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে LD, লং ডেসিমাল LD, এবং এটি মেমোরিতে জায়গা দখল করে 32 বিট। আনসিং লং ইন্টিজার, এটির কিওয়ার্ড হচ্ছে আনসিং লং এবং ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে LD এবং এও মেমোরিতে জায়গা দখল করে থাকে 32 বিট। ফ্লট, এর কিওয়ার্ড হচ্ছে ফ্লট এবং এটি মেমোরিতে এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে F এবং মেমোরিতে জায়গা দখল করে থাকে 32 বিট। ডাবল, এটির কিওয়ার্ড হচ্ছে ডাবল এবং ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে LF, লং ফ্লট LF, এবং এটি মেমোরিতে জায়গা দখল করে থাকে 64 বিট। লং ডাবল, এটির কিওয়ার্ড হচ্ছে লং ডাবল এবং ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে বড় হাতের LF এবং এটি মেমোরিতে জায়গা দখল করে থাকে 96 বিট। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য একটি প্রশ্ন থাকছে, সেটি হলো সি প্রোগ্রামে ব্যবহৃত ডেটাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়।
দুইটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? সি প্রোগ্রামিং এ ব্যবহৃত ডেটাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? আমরা কিন্তু আলোচনার প্রথমে এই বিষয়টা গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। সি প্রোগ্রামিং এ ব্যবহৃত ডেটাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়। আমরা বলেছি ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এবং ডাবল। পূর্ণ সংখ্যার ডেটা টাইপকে কয় ভাগে ভাগ করা যায়? পূর্ণ সংখ্যার ডেটা টাইপকে কয় ভাগে ভাগ করা হয়? 2, 4, 6 নাকি 8? পূর্ণ সংখ্যার ডেটা টাইপকে কয় ভাগে ভাগ করা হয়? এটাও কিন্তু আমরা বলেছি আজকে। পূর্ণ সংখ্যার ডেটা টাইপকেও 4 ভাগে ভাগ করা হয়ে থাকে বলেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যা যা জানতে পারলাম সেটি হলো ডেটা টাইপ কি, সেটির বর্ণনা, এবং আরো জানলাম ডেটা টাইপের প্রকারভেদ, এর ব্যাখ্যা, এবং আমরা দেখলাম প্রোগ্রামে ডেটা টাইপ ব্যবহারের পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাথে আমি আজকের ক্লাস শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।